জামিন পেলেও মুক্তি মিলবে কি বড় হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটাই। কারণ যাদবপুর কাণ্ডে ধৃত ছাত্রের এক মামলায় জামিন হলেও আরেক মামলায় গ্রেফতারির আবেদন জানিয়েছে পুলিশ। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছেন যাদবপুরের পড়ুয়ারা। এদিকে জলকাণ্ডের জল গড়ালো পুরসভা পর্যন্ত। একেবারে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আগাম অনুমতি ছাড়া কোথাও জলের লাইন কাটা যাবে না। কিন্তু তারপরেও প্রশ্ন, এতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিতর্কে জল ঢালা গেল কি? এবং অবশ্যই নজরে থাকবে সেই মহেন্দ্রক্ষণ যখন ঘরের মেয়ে সুনিতারা ঘরে ফিরবেন, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গোটা বিশ্ববাসী। কিন্তু শুরুতে আজকের বিষয়, জামিনে মুক্ত ছাত্রের অন্য মামলায় গ্রেফতারি চাইল পুলিশ। যাদবপুর কাণ্ডে প্রতিবাদে পড়ুয়ারা। যে ঘটনা ঘটেছিল যাদবপুরে, একেবারে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনায় জামিন পাওয়া গেলেও একেবারে আজাদ কাশ্মীরের যে পোস্টার পাওয়া গেছিল, সেই ঘটনায় শোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে আদালতে। এখনো আদালত কি নির্দেশ দেবে সেদিকে নজর। আগাম অনুমতি ছাড়া জলের লাইন বিচ্ছিন্ন নয়। কসবা কাণ্ডে কড়া বার্তা পুরসভার। কসবায় আপনারা জানেন একেবারে লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল যে জলের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 60টা পরিবার কার্যত 15 দিন ধরে তারা জল পাচ্ছে না। তারপরে এই কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। এবং অবশ্য নজর থাকবে 9 মাস পর ঘরে ফিরছেন সুনিতারা। শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভোর রাতে, ভারতীয় সময় ভোর রাত নাগাদ ফ্লোরিডা উপকূলে সুনিতাদের অবতরণের এখনো পর্যন্ত সময় নির্দিষ্ট রয়েছে, ফলে টানা আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে যাদবপুরের ঘটনা। এক মামলায় জামিন পাচ্ছেন, কিন্তু আরেক মামলায় গ্রেফতারির জন্য পুলিশের তরফে আবেদন জানানো হচ্ছে। আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন জ্বালিয়ে দেওয়ার মামলায়, সেই মামলায় সৌম্যদীপ জামিন পেয়েছেন। কিন্তু আরেকটা মামলায় একেবারে পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে গ্রেফতারির। অন্যদিকে যাদবপুরের পড়ুয়ারা, তারা যাদবপুর থানার সামনে এখনো অবস্থান করে রয়েছেন। দুই প্রতিনিধি আবির দত্ত এবং ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে আবির, আপডেট কি রয়েছে? যে আবেদন পুলিশের তরফে জানানো হয়েছে, কি নির্দেশ দিল আদালত? দেখো, শুরুতেই তোমায় বলি যে কেস নাম্বার 42 অর্থাৎ যাদবপুর থানায় যে কটি কেস হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তার মধ্যে অন্যতম এই কেস, যেই কেসে হচ্ছে ছাত্রবন্ধুর অফিসে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা বা সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ উঠেছে। যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আমরা জানি প্রথমে সাহিল নামে এক ব্যক্তি বা এক ছাত্র, তাকে প্রাক্তন ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীকালে তার যেদিনকে জামিন হয় সেদিনকেই সৌম্যদীপ মাহাতো নামে ফিলোসফি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তার আজকে ফের পিসি রিটার্ন ছিল, অর্থাৎ পুলিশ হেফাজত থেকে ফের তাকে আদালতে পেশ করার দিন ছিল। সেই অনুযায়ী তাকে আদালতে পেশ করা হলে দেখা যায় সওয়াল জবাবের পর আদালতের নির্দেশ যে 42 নম্বর কেস অর্থাৎ ছাত্রবন্ধুর অফিসে আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হয়েছে। তারপরেই দেখা যায় যে পুলিশের তরফ থেকে অর্থাৎ পাবলিক প্রসিকিউটর এবং যিনি তদন্তকারী আধিকারিক, তাদের তরফ থেকে 52 নম্বর কেস অর্থাৎ 3 নম্বর গেটের কাছে আজাদ কাশ্মীর যে স্লোগান দেওয়াল লিখন ছিল, সেই যে মামলা স্বতঃপ্রণোদিতভাবে করেছিল পুলিশ, সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা শোন অ্যারেস্ট হিসাবে চাইছেন এই সৌম্যদীপ মাহাতোকে। আদালতের কাছে আবেদন করা হলেও সেই আবেদন ইতিমধ্যে রিজার্ভ রাখা হয়েছে। আবেদনের শুনানি এখনো পর্যন্ত রিজার্ভ রাখা হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে যে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী তিনি এই আবেদন রাখতে গিয়ে জোরালো সওয়াল করেছেন এবং তিনি স্পষ্টত দিল্লিতে জেএনইউতে অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সেখানে যখন গ্রেপ্তার করা হয়েছিল কানাইয়ালালকে, সেই তখন কানাইয়া কুমারকে, সেই কানাইয়া কুমারকে গ্রেপ্তার করার প্রসঙ্গে দিল্লি কোর্টের যে অবজারভেশন, তাকে যে শুরুতে গ্রেপ্তার না জামিন না পাওয়ার প্রসঙ্গ, সেগুলোও তিনি উল্লেখ করেছেন। এখন দেখার বিষয় আদালত এই যে গ্রেপ্তারি বা এই যে শোন অ্যারেস্টের আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কি নির্দেশ দেয়, একেবারে কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে আমি যাদবপুর থানার সামনে সরাসরি ঐশীর কাছে চলে যাব। এই সৌম্যদীপের নিঃশর্ত মুক্তির দাবিতে আমি এখনো দেখতে পাচ্ছি তার সহপাঠীরা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু এটা নিশ্চয়ই তারা খবর পেয়েছেন ঐশী যে একটা মামলায় জামিন কোর্ট দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আরেকটা মামলায় গ্রেফতারি চাইছে পুলিশ। কি বলছেন তারা? একেবারে সুব্রজিৎ, যারা এখানে আন্দোলনরত ছাত্রছাত্রীরা যারা নিঃশর্ত মুক্তির দাবিতে এসেছেন এবং তারই সঙ্গে আজকে যাদেরকে তলব করা হয়েছিল তাদের সঙ্গে এসেছেন, তারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রমজান মাস যেহেতু চলছে, রোজা ভাঙার জন্য ইফতার করছেন তারা, এবং তারা যে আন্দোলনে রয়েছেন সেই বার্তা দেওয়ার জন্য রাস্তায় কিন্তু তাদের যে প্ল্যাকার্ড, যে লেখাগুলো, সেগুলো কিন্তু তারা বিছিয়ে রেখেছেন। তারই সঙ্গে সঙ্গে যে বিষয়টা তুমি জানতে চাইলে যে এক মামলা থেকে রেহাই পাওয়ার অবস্থায়কালীন তার আরেকটি মামলায় তাকে
কাস্টাডিতে নেওয়ার জন্য পুলিশ যেভাবে আবেদন করছে, এই বিষয়টা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা যেটা বলছেন যে ওই লেখা কিন্তু অনেক দিন আগে লেখা হয়েছিল, তাই সেই লেখা কে লিখেছে এই রূপে কিন্তু নিশ্চিতভাবে তারা জানেন না। এবং গতকাল আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও বলেছেন যে নিশ্চিত রূপে জানা যায়নি যে ওই লেখাটা কার। আমার ছাত্রের যদি না হয়ে থাকে আমি আমার ছাত্রকে দোষ দেবো না, এমনটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোদ বলেছিলেন। আজকে কিন্তু যাদেরকে ডাকা হয়েছে তাদের সঙ্গে তাদেরকে সলিডারিটি দেখাতে ছাত্রছাত্রীরা এখনো রাস্তায় বসে রয়েছেন। তারা তারই সঙ্গে সঙ্গে যে প্রতিবাদে তারা রয়েছেন সেই বার্তা দিতে কিন্তু এখনো অপেক্ষা করছেন। একজন বন্ধু তাদের সহপাঠী ভিতরে গিয়েছে, একেবারে এখনো এবং পর্যন্ত তারা তাদেরকে রাস্তায় বসে রয়েছেন। আমি এইখানে আলোচনায় আসবো, শুরুতে রাজশ্রী লাহিড়ীর কাছে যেতে চাইবো, তার কারণ রাজশ্রী এবং তার দল বারে বারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশ বিরোধী শক্তির আখড়া, দেশ বিরোধী শক্তির আতুর ঘরে পরিণত হয়েছে, এই অভিযোগ তারা বারে বারে করেছে। এবং এই অভিযোগের সপক্ষে সেই আমি বলছি পোস্টারকে সামনে এনেছে তারা বারে বারে, যেখানে আজাদ কাশ্মীরের কথা লেখা রয়েছে, যেখানে প্যালেস্তাইনের কথা লেখা রয়েছে, যেখানে দেউচা পাচামির কথা লেখা রয়েছে। আজকে কিন্তু স্পষ্ট, আমি জানি না তুমি অ্যাপ্রিসিয়েট করবে কিনা, সেই মামলায় সুওমোটো একেবারে অ্যাকশন পুলিশ নিয়েছে, মামলা রুজু করেছে। শুধু নয়, সেই মামলাতে একেবারে এই সৌম্যদ্বীপের গ্রেফতারের আবেদন পুলিশ করছে। আমি বলছি কোথাও যে অভিযোগ তোমরা করছো সেখানে তো স্ট্রং অ্যাকশন পুলিশ নিচ্ছে। তার মানে দেখো দাদা, রাজনৈতিক যে আলাদা একটা ব্যবধান থাকতে পারে, রাজনৈতিক মতভেদ মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ বিভাজনের প্রশ্নে দেশকে টুকরো টুকরো করার যারা কথা বলবে, ভারত তেরি বরবাদি তক জঙ্গ রহেগি, ভারতকে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা কোনো বিজাতীয় তথ্য, বিজাতীয় ইম্পোর্টেড আইডিওলজিতে বিশ্বাস করে 18 টুকরো করে দেশকে বিভাজন করার সেই পরম্পরাকে যারা নিয়ে আসবে এবং তাদের সঙ্গে যারা পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে, তাদের ব্যাপারে কোনো রকম কোনো পাশে থাকা সহমর্মিতা কোনো কিছু ভারতীয় জনতা পার্টি করবে না। যদি তার মানে রাজ্য পুলিশের এই ভূমিকাকে তুমি সমর্থন? অবশ্যই। তবে আজকে পুলিশ এতদিন পরে করছে, কোনো চাপে পড়ে করছে কিনা, রাজনৈতিক চাপে পড়ে যে পুরো জিনিসটা আজকে উন্মোচিত হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের জনগণের সামনে, যে যারা একসময় জেএনইউতে যারা স্লোগান লাগিয়েছিল তারা সেই একই দল, একই গোষ্ঠী, একই লোক, তাদেরই ভাইরা আজকে এইখানে দাঁড়িয়ে একই জিনিস চাইছে এবং প্রকাশ্যে বলছে ভারত রাষ্ট্রকে ধ্বংস করতে হবে। কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যুযুধান তফাৎ 180 ডিগ্রি, কিন্তু বুদ্ধদেব বাবুকে যারা হত্যা করতে চেয়েছিল ল্যান্ডমাইন বিস্ফোরণ করে, আমরা কখনোই তাদেরকে সমর্থন করব না। আমি বলছি দেখুন, তৃণমূল এবং বিজেপি কার্যত একেবারে আর্চ রাইভাল বলা যেতে পারে বঙ্গ রাজনীতিতে। অন্তত শাসক তৃণমূল এবং তার প্রিন্সিপাল অপোজিশন হচ্ছে বিজেপি। এই একটা প্রসঙ্গে অন্তত রাজশ্রী স্পষ্ট জানিয়ে দিল যে রাজ্য পুলিশের ভূমিকা তারা পাশে রয়েছেন, অর্থাৎ শাসক দল এবং বিজেপি এই যাদবপুর ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে অন্তত তারা একেবারে এক লাইনে রয়েছেন। আমি এইখানে আসতে চাইবো দ্রুত সমীর চট্টোপাধ্যায়ের কাছে। আমি একটাই বলবো, ছাত্র মানেই যথেচ্ছাচার নয়, প্রতিবাদ থাকবে, দাবি থাকবে, আন্দোলন হবে। ছাত্ররা আমাদের পুত্র সম, কিন্তু সেই ছাত্ররা এই ধরনের ঘটনায় লিপ্ত হচ্ছে, এদের মাথা কারা? আমার মনে হয় তদন্ত করে সেই মাথাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আমি কোনো ছাত্রের বিরুদ্ধে নয়, আমি একজন শিক্ষক হয়ে বলছি। উল্টো যুক্তিটা বলি, আমি বলছি এটা হচ্ছে এই যাদবপুর কাণ্ডের সঙ্গে এই ব্যানারের কোনো সম্পর্ক নেই, এটা সেদিনের দেওয়া নয়, এটা হচ্ছে অনেক পুরনো। এই যে পোস্টারটা, সেটা আদৌ সৌম্যদীপ দিয়েছে কিনা তার কোনো প্রমাণ পুলিশ পেয়েছে কিনা? আমি আপনার কাছে সমীরটা আসার আগে আইনজীবী এই প্রশ্নগুলোই কার্যত তুলেছেন। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে আমি কি বলেছেন আইনজীবী দেখাবো, তারপর সমীরটা আমি আপনার কাছেই ফিরছি। আইনজীবীর বক্তব্য দেখুন। প্রথম হচ্ছে 42 নম্বর কেস, যেটা আগুন লাগাবার কেস, সেই কেসে কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই কেসে তাকে জামিন দিয়েছে, কিন্তু তাকে নতুনভাবে 52/2025 যাদবপুর থানার একটা কেস তৈরি করে নিয়ে আসা হয়েছে পুরনো একটা পোস্টারের ভিত্তিতে, যা টেকনো বিল্ডিংয়ের সামনে লাগানোই ছিল, আজাদ কাশ্মীর, যা লাগানোই ছিল বহুদিন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সেই রকম একটা পোস্টারকে তুলে ধরে এখন তার বিরুদ্ধে দেশ বিরোধী চক্রান্তের মামলা দিচ্ছে। তাকে শোন অ্যারেস্ট দেখাচ্ছে, কিন্তু তাকে তো গ্রাউন্ড অফ অ্যারেস্ট কিছু কমিউনিকেট করেনি, অর্ডার রিজার্ভ রেখেছে। আমরা বলেছি যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে জানানো হয়নি,
পুলিশের গাড়িতে বোম মারতে পারো বলে যদি এ লোক আমাদের দেশে গ্রেপ্তার হয় না, হ্যাঁ, সাধারণ একটা পোস্টার কে মেরেছে তার জন্য একটা সাধারণ ছাত্রকে ধরে নিয়ে এসে জেলে পুরে দেওয়া, এটা পুলিশই রাত ছাড়া আর কিছু আমি বলতে পারছি না। একেবারে দেখুন, আমাদের স্পষ্ট প্রশ্ন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে পোস্টার পড়বে কেন? কিন্তু এখানে আইনজীবী প্রশ্ন তুলছেন, আপনি দেখলেন যে পুলিশ স্টেট ছাড়া এই ধরনের ঘটনা কোথাও ঘটে না, যেখানে আদৌ এই পোস্টার ওই সৌম্যদীপ লাগিয়েছে কিনা কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। বহুদিনের পুরনো পোস্টার, তার ভিত্তিতে এই গ্রেফতারির আবেদন কেন? বোম মারার কথা যিনি বলেন তাকে তো গ্রেফতার করার সাহস পুলিশ দেখায় না। দেখুন, আজ যে ছাত্র, তার তো একটা ভবিষ্যৎ আছে, তার নিশ্চয়ই আমরা তার প্রতি নিশ্চয়ই সমবেতী একজন শিক্ষক হিসেবে আমাদের নিশ্চয়ই সেগুলো দেখা দরকার। কিন্তু এই ছাত্রের যে দুঃসাহস, এইবারে একটা ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের যে ঘটনা হচ্ছে, আপনি যেটা দিয়ে অনুষ্ঠান শুরু করলেন, আগুন লাগিয়ে দেবে একটা শিক্ষা বন্ধুর অফিসে, একটা যাই হোক না, তাতে তো বেল পেয়ে গেছে। নিশ্চয়ই সেটা নিশ্চয়ই আমি বলছি সেখানে পুলিশের তদন্তের কোনো ডেভেলপমেন্ট নেই, সেই কারণে কোর্ট বেল দিয়ে দিয়েছে। আমি আবারও বলছি, আজকে আপনি তো বলতে পারেন না তদন্ত যেখানে চলছে সেখানে এই যে আজাদ কাশ্মীর, এই যে বলা হচ্ছে যে দীর্ঘদিন পোস্টারটা পড়ে আছে, এটা কিন্তু আমার মনে হয় এই যে পোস্টার পড়ে আছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মুছলো না কেন? এটাই তো, এটা যদি বিশ্ববিদ্যালয়ের অংশ যারাই করে বা করুক না কেন, যাদবপুরে অনেক ভাষা, তার আন্দোলনের ভাষা এমন জায়গায় যায়, সেটা কোনো সময় দেশ বিরোধী হয়, কোনো সময় ব্যক্তি বিরোধী হয়, কোনো সময় ভিসি বিরোধী হয়, কোনো সময় শিক্ষক বিরোধী হয়, কোনো সময় ছাত্র বিরোধী হয়। না, ছাত্রের বিরুদ্ধে যাদবপুর কোনো সময় নয়। আমরা প্রত্যেকেই প্রো যাদবপুর স্টুডেন্ট। বেশ আমি সেই জায়গায় বলবো, আমি এখানে অধ্যাপক শুভময় মৈত্রের কাছে আসছি। আরো তাদের আমি বলছি যে দিকে পরিস্থিতি যাচ্ছে, শুভময়দা আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, একটা তো রাষ্ট্র ব্যবস্থার একটা পর্যবেক্ষণ আছে, আমাদের পর্যবেক্ষণের বাইরে। সেইখানে এই মুহূর্তে মার্কিন দেশে যেমন যারা প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিয়েছেন, তাদের অনেককে সেই দেশ ছেড়ে দিতে হয়েছে। ভারতবর্ষে নিশ্চয়ই যে পোস্টারটা দেখা যাচ্ছে, এই পোস্টারটা তো মিথ্যে না, এবং এই পোস্টারটার মধ্যে অবশ্যই কাশ্মীর আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং এই পোস্টার দেওয়া হয়ে থাকলে, যেদিন এই পোস্টার দেওয়া হয়েছে তার পরের দিন সেই পোস্টারটি ছিঁড়ে ফেলার দায়িত্ব ছিল একেবারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তারা ছিঁড়ে ফেলেছেন কিনা, সময় মতো এই ছবি, পুরনো একটা তোলা ছবি দেখানো হচ্ছে কিনা, এটা জানার প্রয়োজন আছে। তৃতীয়, যে ছাত্রের কথা বলা হচ্ছে, সেই ছাত্র এই পোস্টারটি কি লাগিয়েছিলেন, এই প্রশ্নটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই ছাত্র কি নিজের মুখে স্বীকার করেছেন তিনি লাগিয়েছিলেন, বা কোনো প্রমাণ কি আছে? এটা হচ্ছে কিছু ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাগুলির সঙ্গে একেবারে আলাদাভাবে যেটা বলা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে, তার গবেষণার ক্ষেত্রে, তার দীর্ঘদিনের ইতিহাসের ক্ষেত্রে, তার দেশের প্রতি অবদানের ক্ষেত্রে একেবারে অগ্রগণ্য ভারতবর্ষে। একদম কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো নিয়ে অবশ্যই আলোচনার প্রয়োজন আছে। একই সঙ্গে আমি একটু মনে করিয়ে দেবো, ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন দেশে একেবারে বড় বড় ইউনিভার্সিটিতে সেই দেশের ছাত্রছাত্রীদের আন্দোলনের কথা। নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মতামত থাকবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ছাত্রদের দ্বন্দ্বের জায়গায় একটা জিনিস বুঝতে হবে, যে রাষ্ট্র ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী, এবং তাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে বিভিন্ন সময় ধ্বংসের চেষ্টা করেন। তারা কিন্তু বিপদে পড়েন না, বিপদে পড়ে এই ছাত্রগুলো। ফলে কেন্দ্র এবং রাজ্যের যে রাষ্ট্র ব্যবস্থার অংশ যারা, তারা নিশ্চয়ই এই বিষয়টাকে সহানুভূতির দৃষ্টিতে এবং রাজনৈতিক দৃষ্টিতে একেবারে শেষ পর্যন্ত গোটা বিষয়টা তো জলের মতন সহজ যেমনটা বলা যাবে না। এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, যেমনটা বিভিন্ন অংশ থেকে অভিযোগ তোলা হচ্ছে, সবটা নিঃসন্দেহে তদন্ত সাপেক্ষ। কোর্ট এখন কি নির্দেশ দেবে সেদিকে নজর রয়েছে। জল নিয়ে যখন ওরার অভিযোগ সামনে এসেছে, তখন কলকাতা পুরসভা কড়া বার্তা দিচ্ছে, পানীয় জলের লাইন কাটতে হলে এবার থেকে আগাম অনুমতি নিতে হবে। পুরসভার ডিজি জল সরবরাহ, তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে জলের লাইন কাটা যাবে। স্পষ্ট এটা নির্দেশ পুরসভার তরফে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কসবায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রায় 15 দিন ধরে 60টা পরিবার জল পাচ্ছেন না বলে অভিযোগ সামনে এসেছিল, এবং এমনটা নাকি কাউন্সিলরের তরফে নির্দেশিকা গেছিল বলে অভিযোগ, যে জল পাওয়ার জন্য পার্টি অফিসে যেতে হবে সন্ধেবেলা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ কাউন্সিলর নিজে অস্বীকার করেছেন, কিন্তু এইরকম একটা জায়গায় গোটা পরিস্থিতি কনিনিকাদি পৌঁছলো যে পুরসভাকে এরকম একটা কড়া বার্তা দিতে হচ্ছে। ডিজি ওয়াটার সাপ্লাই বলবেন, তারপরে জলের লাইন কাটতে পারবে। ওই করেছে, নাম হচ্ছে গণতন্ত্র, যে জনগণ নির্বাচিত করবে, এই করবে, যেভাবে ভোট ইত্যাদি হয়
কাউন্সিলর ইলেকশন কি পৌরসভার ইলেকশন আমরা দেখি, আর এখন সেটাই হচ্ছে যে এমন কি জলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কাকে দেব কাকে দেব না এগুলো ঠিক করবেন তারা। মানুষ কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেসে দেখার দরকার নেই। জল পাওয়ার অধিকারী যারা নাগরিক তারা প্রত্যেকে ওখানকার। তা সেক্ষেত্রে কেন এরকম বেছে বেছে, আপনারাই বলছেন বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, সকলে বলছে যে এরকম বেছে 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 পরিবার বেছে বেছে জল কাটা হচ্ছে না কাটা হচ্ছে, এ বলছেন কেন এই কাটছেন, এর অনুগামী ওর। আজকে খুব ভালো বলছেন, কিন্তু 34 বছরে আমলাশোল আমরা দেখেছি জল কাকে কাকে সিপিএম না করলে জল দেওয়া হতো না, জল বন্ধ করে দিত, চাষ করতে দেওয়া হতো না। আমরা বলছি আমরা ওরা কোনো প্রশ্নই নেই। কলিনিকাদের সাথে আমি আজকের দিনে একমত। যদি ত্রুটি থাকে, আজকে যদি ত্রুটি থাকে নিঃসন্দেহে সেটাকে দেখানো হয়েছে। এবং সভাপতি মেয়র সময় খুব সীমিত, শুভময় মৈত্র। সমীরদা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিপিএম এর কাছ থেকে তারা জল কাটা বা কল কাটা এই বিষয়গুলো শিখেছেন আর কি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সিপিএম এর সময় যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো ভীষণ ভালোভাবে শিখেছে। ঠিক যেভাবে সিপিএম বিজ্ঞানসম্মত রিগিং করতো, সেখান থেকে পুরো পঞ্চায়েত ভোটে পুরো ভোটটাই বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কাউন্সিলরদের হাতে থাকে না, তখন তাদের এই কাজেই তাদের নামতে হয়। আপনি 2000 থেকে 2005 এনডিএ পরিচালিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাচিভমেন্টস এবং তার টেনিওর সেই সময়কার কাজ দেখুন। যখন দাঁড়িয়ে 500 কোটি টাকা পলতার জল প্রকল্পের জন্য খরচা প্রথমবার হলো, টাকা দিচ্ছে, তোমরা টাকাটাই হলো করে দিয়েছো জল প্রকল্পে, হলো সিটিজেন্স পার্ক হলো, টাকাই দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, জল প্রকল্পের টাকা দিচ্ছে না। তোমরা বলছো বিজেপি একেবারে নিঃসন্দেহে গোটা বিষয়টা এমন জায়গায় যাচ্ছে যে পুরসভাকে পর্যন্ত হস্তক্ষেপ করে সেখানে অপেক্ষার অবসান। মহাকাশ থেকে বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু। মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামসরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নির্বিঘ্নে তাদের আনডকিং প্রক্রিয়া শেষ হয়েছে। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন দুই নভোশ্চর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় 8 দিনের সফরে মহাকাশে গিয়ে 9 মাসের জন্য আটকে পড়েন তারা। দীর্ঘ সময় কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন যান। 9 মাস পর পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় অনুযায়ী কাল কাকভোর নাগাদ পৃথিবীতে পৌঁছতে পারেন তারা। একেবারে বুঝতে পারছেন যে এই মহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। স্বাভাবিকভাবে এই সফল অবতরণের পর যে মুহূর্তে পৃথিবীতে ফিরবেন একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সকলের মধ্যে লক্ষ্য করা যাবে। শুরুতেই আমাদের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন এবং চিকিৎসক শ্যামাশিস মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি ডক্টর দুয়ারি, এইটা আপনার থেকে জানতে চাইছি, মানে প্রতিটা মুহূর্ত কার্যত আমাদের কাটতে চাইছে না, কতক্ষণে তিনি এসে পৌঁছবেন সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি। ঠিক কতটা দূরত্বে এই মুহূর্তে সুনিতারা রয়েছেন, কটা নাগাদ কোন জায়গায় তারা অবতরণ করবেন এবং এই গোটা যাত্রাপথে ঠিক কি কি অবস্টাকলস এর মুখোমুখি তারা হতে পারেন একটু যদি বিস্তারিত বলেন। প্রথমেই বলি, আমরা জানি আজকে সকাল 10:35 নাগাদ আনডকিং হয়েছে। ক্রু 9 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সে আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়েছে এবং তার যাত্রা শুরু হয়েছে পৃথিবীর উদ্দেশ্যে। মোটামুটি যতটা খবর পাওয়া যায় যে প্রায় 17 ঘন্টা লাগবে এই যাত্রা, যদিও মাত্র 400 কিলোমিটার দূরত্বে, কিন্তু মনে রাখতে হবে যে সোজাসুজি সরাসরি যে আসবে তা কিন্তু নয়। তাকে কয়েকটা ডিঅরবিটিং করে তারপরে তাকে নামতে হবে এবং নামার সময় তাকে দেখতে হবে যে
আমরা জানি 3:27 নাগাদ সকালবেলা, মানে কালকে সকালবেলা বা মধ্যরাত যাকে বলছেন বা কাক ভোর যাকে বলছেন, নেমে আসার কথা। তার প্রায় আধ ঘন্টা আগে সে যখন আবহাওয়া মণ্ডলে প্রবেশ করবে সেই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল। কেন আমরা জানি যে আবহাওয়া মণ্ডলে প্রবেশ করার সঙ্গে যে প্রচন্ড মানে বাতাসের কণিকার সঙ্গে ঘর্ষণ হয়, তার ফলে কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যেতে পারে মহাকাশযানটি। সেই উত্তাপকে আটকানোর জন্য তাপ নিরোধক শিল্ডিং আছে, কিন্তু তবুও আমরা জানি যে এর মধ্যেও দু একবার এ নিয়ে ঘটনা ঘটেছিল। সুতরাং সেই পর্যায়টা শেষ হলে তবেই ফ্লোরিডা উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেটা এতদিন নাম ছিল গালফ অফ মেক্সিকো, এখন হঠাৎ করে নাম হয়ে গেছে গালফ অফ আমেরিকা, সেই গালফ অফ মেক্সিকো বা গালফ অফ আমেরিকায় এটি বড় দুটো প্যারাশুটের মাধ্যমে ধীরে ধীরে এই স্পেস ক্যাপসুলটা নেমে আসবে। ভেতরে থাকবেন 4 জন। এই 4 জনের মধ্যে অন্যতম হচ্ছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরও থাকবেন, আর 2 জন মহাকাশচারী, একজন আমেরিকান পিট হেগস এবং একজন রাশিয়ান মহাকাশচারী, তারাও থাকবেন। আমি এইখানে ডক্টর ব্যানার্জির কাছে এখানে আসতে যাব। ডক্টর ব্যানার্জি, এইটা আপনার কাছ থেকে জানতে চাই যে দেখো, আমরা যখন কোনো একটা ট্যুরে যাই বা কোথাও বেড়াতে যাই, একটু হাই অল্টিটিউডে গেলে আপনারা সবসময় এইটা পরামর্শ দিয়ে থাকেন যে কোনো একটা জায়গায় গিয়ে একটা দিন একটু রেস্ট নিয়ে নেওয়া, যাতে এই উচ্চতার সঙ্গে একটু অ্যাকাস্টমড হয়ে তারপরে ওপরে ওঠা, না হলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। এই যে ধরুন প্রায় 218 দিন জিরো গ্র্যাভিটির মধ্যে সুনিতারা থাকলেন, এইবার যখন আজকে ভোররাতে তারা ফিরবেন, মানে আমি বলছি শরীরে কি কি ধরনের পরিবর্তন দেখা যেতে পারে এবং সেটা কোপ আপ কিভাবে তারা করে থাকেন, মানে কি রকম সতর্কতা এক্ষেত্রে তারা নিয়ে থাকেন? হ্যাঁ, যেটা প্রথমেই বলবো যে এত দীর্ঘ সময় মহাকাশে থাকার পরে ফেরা, এইটা একটা নতুন অ্যাঙ্গেল আর কি। সাধারণত মহাকাশে দীর্ঘ সময় কাটালে, মানে জিরো গ্র্যাভিটি বা নিয়ার জিরো গ্র্যাভিটিতে যদি আপনি থাকেন, তাহলে আপনার মেন ইম্প্যাক্টটা হয় মাসকুলোস্কেলিটাল সিস্টেমের ওপরে, মানে বোন মাস লস হয়, মাসল মাস লস হয়। আপনি ধীরে ধীরে হাঁটার যে ব্যাপারটা, যেটা আমরা ভাবি যে কোনো ব্যাপারই নয়, আমরা সবাই হাঁটছি সব সময়, সেই হাঁটার ব্যাপারটা আপনার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যায়। এছাড়া আপনার হার্টের ওপরে ইম্প্যাক্ট পড়ে, হার্টের পাম্প ফাংশন কমজোরি হয়ে যায়, ইমিউন সিস্টেমের ওপরে ইম্প্যাক্ট পড়ে। আপনার ইমিউন যে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশনকে ট্যাকেল করার জন্য যে ইমিউন সিস্টেম আমাদের আছে, সেটা উইক হয়ে যায়। টু দিস এক্সটেন্ট আপনার চোখের যে মনি, সেটাও ফ্ল্যাটেন্ড হয়ে যায়, বিকজ ওই প্রেশারটা ভেতরে কম হয়ে যায় বলে। সুতরাং চোখে দেখতে অসুবিধা হয়, তার সাথে আপনার দেখতেও সমস্যা হয়, মনি ফ্ল্যাটেন্ড হয়ে যায়। তার সাথে আপনার সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট, সেটা তো আছেই। আপনি এতদিন ধরে একদম একলা একটা ক্যাপসুলের মধ্যে আছেন। গাটের সমস্যা হয়, মানে আপনার কনস্টিপেশন এবং মানে পটি করার যে ব্যাপারটা, সেটা একটা মানে প্রবলেম হয়। গাট মোটিলিটি এবং গাট হরমোনের সিক্রিশনের সমস্যা হয়। ওভারঅল এটা একটা বিশাল শারীরিক স্ট্রেস। নিঃসন্দেহে আমার এইখানেও কৌতূহল থাকবে এই শারীরিক স্ট্রেসটা পুরোপুরি সারিয়ে উঠতে, এবং আমরা সাধারণ মানুষরা পৃথিবীতে যেভাবে জীবনযাপন করি সেইখানে ফিরতে কতটা সময় লাগতে পারে। আমি ডক্টর ব্যানার্জির কাছে এই প্রশ্নের উত্তরের জন্য যাব, কিন্তু তার আগে এই যে প্রায় 17 ঘন্টার যাত্রা, এই 17 ঘন্টার যাত্রার মধ্যে একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে সুনিতাদের। শুধুমাত্র তাই নয়, একেবারে একটা সময় জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জায়গাটা হচ্ছে সব থেকে উদ্বেগের জায়গা। সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করেছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। কি বলেছেন এই পুরো যাত্রাপথ নিয়ে দেখুন। 9 মাসের অপেক্ষা, তারপরে অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন নভশ্চররা। সুনিতা উইলিয়ামস রয়েছেন সেই টিমে, এবং সেই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে আজকে সকালে এই রওনা দেওয়া কিভাবে হয়েছে, কোথা থেকে যাওয়া হচ্ছে, পৃথিবীর দিকে ধীরে ধীরে কতটা সময় লাগবে, সব কিছু বিস্তারিত আমাদের বোঝাবেন জ্যোতির্বিজ্ঞানী
ডক্টর সন্দীপ চক্রবর্তী, ঠিক কি হচ্ছে? এটাই কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে প্রতিকৃতি, সেটা একটু যদি বোঝান। এইটা দেখবেন প্রায় 18 ইঞ্চি মতো একটা সাইজ, কিন্তু আসলে এটা প্রায় ফুটবল ফিল্ডের মতো, প্রায় 100 মিটার বড়। এবার এই যে সাদা অংশটা দেখছেন সেটা হচ্ছে ল্যাবরেটরি, এবং পিছনে ওনাদের শোয়ার জায়গা আছে। তো এইখানে দেখবেন কতগুলো পোর্ট আছে, যেমন এই যে ক্রু 9, এই একটা পোর্ট, এটার নাম হচ্ছে হারমোনি পোর্ট। এই হারমোনি পোর্টের একটা হচ্ছে জেনিথের দিকে, একটা হচ্ছে আপনার স্টার বোর্ড আছে। আপনি জানেন যে পরশু দিন আমাদের এখান থেকে যখন ক্রু 10 গিয়েছিল, এই ক্রু 10 গিয়ে এখানে গিয়ে পোর্টিং করেছে। এই ক্রু 10টা কিন্তু এখনও এখানে আছে। এখান থেকে সায়েন্টিস্টরা ভেতরে চলে এসে এখন অলরেডি 11 জন ছিলেন ওনারা ফুল ক্যাপাসিটিতে। আজকে সকাল 8:15 সময় থেকে ফেরার প্রসেস চালু হয়েছে, ভারতীয় সময় 8:15। ফেরার প্রসেসের মধ্যে কি হয়েছে, প্রথমে যেটা হয়েছে যে এই যে ডকিংটা করা ছিল, এই ডকিংয়ের মধ্যে যে একটা দরজা আছে, ওদের দিকে একটা দরজা আছে, আর ক্রু মডিউলের দিকে একটা দরজা আছে, মাঝে একটা বাফার জোন আছে, প্রেসারাইজড জোন। আগে ওটাকে এয়ারটাইট করা হলো, যাতে ভেতরে যারা আছে তারা যেন বেঁচে যায়, কারণ তাদের মধ্য থেকে বাতাস যেন ওর মধ্য থেকে না বেরোয়। পুরো এয়ারটাইট করা হলো, এবং এই মডিউলের ভেতরের যে দরজাটা আছে সেটাকেও অ্যাবসলিউটলি এয়ারটাইট করা হলো। এইটা করতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। ইতিমধ্যে 4 জন যারা ক্রু মেম্বার, তারা এই মডিউলের মধ্যে ঢুকে পড়ে তাদের ড্রেসগুলো পরলেন। ড্রেসগুলোতে পরে তারা কিন্তু আবার ড্রেসগুলোতে চেক করলেন, লিক চেক। এই চেকগুলো করার পরে আনডকিং প্রসেসটা চালু হলো। আনডকিংয়ের 2টো প্রসেস আছে। একটা হচ্ছে তো এরা হার্ড ডকিং করে বসেছিল এই জায়গাটাতে। এই হার্ড ডকিংয়ের অর্থ হলো যে এদের 12খানা ল্যাচ আছে, সেই ল্যাচ দিয়ে এদেরকে জাপটে ধরা ছিল। প্রথমে আপনাদের টেস্ট হয়ে গেল, লিক টেস্ট। তারপর ভেতরে যে চেম্বারটা আছে সে ডিপ্রেসারাইজ করা হলো, যাতে করে ওর মধ্যে বাতাস না থাকে। এবার 2টো ডিকাপলড হয়ে গেল। এই ডিকাপলের পরে এইবার ক্রু মডিউল যেটা এর মধ্যে যারা আছে, তারা আনলকিংয়ের জন্য প্রথমে ল্যাচগুলোকে খুলে দিল। 12খানা ল্যাচ ছিল। এই ল্যাচটা খুলে দেওয়ার পরে সামনে কতগুলো থ্রাস্টার আছে, এই থ্রাস্টার প্রচণ্ড হালকা করে থ্রাস্ট করে ধীরে 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 0.1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 ইঞ্চি করে পার সেকেন্ডে এই যন্ত্রটা আস্তে 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 করে পিছিয়ে চলে এলো। এই যন্ত্রটাকে, এই অংশটাকে কি বলা হচ্ছে? এটাই তো আমাদের স্পেস এক্সের ফ্রিডম মডিউল। তার ওপরেরটুকু হচ্ছে আমাদের ফ্রিডম, যেখানে সুনিতা উইলিয়ামসরা বসে আছেন, এবং নিচেরটা হচ্ছে সার্ভিস মডিউল। এই উপরের অংশটার কি প্রতিকৃতি? এক্স্যাক্টলি, রাফলি এটা এক্সাক্ট বলবো না, কারণ এটা সাদা ধবধবে রং, এটা রংটা হলুদ করা হয়েছে অ্যাপোলো 11-এর জন্য। কিন্তু পয়েন্ট হচ্ছে যেটা, যে এর যে মানে ক্রুরা ঠিক যেভাবে বসে আছে, পোর্টিং দেখুন, যে ডকিং যে পোর্টটা আছে ওপরে, কিংবা হিট সিল যেটা আছে নিচে, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। যে এটা কিন্তু আইসোলেট হয়েছে মাত্র 100 কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে। তার আগে এই কালো অংশটুকু ছিল। কালো অংশটুকু ওকে কি করেছে, পৃথিবীর দিকে ফ্লোরিডার যে গালফ অফ আমেরিকাতে যে নামবে সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে এ কিন্তু সেপারেট হয়ে গিয়ে আলাদা করে সমুদ্রে পড়ে গেছে। তখন পৃথিবীতে নামছে, পৃথিবীর দিকে গুলতির মধ্যে দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করেছে, ফলে বিশাল ঘর্ষণ হবে। এই ঘর্ষণের জন্য টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি মতো বেড়ে যায়। 3000 ডিগ্রি যখন বেড়ে যায়, এই মডিউলের এই পেছন দিকটা, নিচের দিকটাতেই শুধুমাত্র হিট শিল্ড থাকে। আপনি জানেন যে এই হিট শিল্ডটা চ্যালেঞ্জার, মানে আমাদের কলম্বিয়া ডিজাস্টারের সময় তো হিট শিল্ড খুলে গিয়েছিল বলে আমাদের ভদ্রমহিলা যারা মারা গেলেন আর কি, কল্পনা চাওলা। এই হিট শিল্ডটার কাজ হচ্ছে এই ভেতরে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করা। আর 2 নম্বর হচ্ছে যে এই যে দেখছেন যে হিটসিল, এটা যেহেতু মাত্র 2বার গেছে এর আগে, সেহেতু হিটসিলগুলো সমস্ত নতুন এবং এরা ফেল করার কথা না। এই অ্যাঙ্গেলে ওটা যখন পড়বে, চারিদিকে বিশাল আগুনে যেটুকু বা রেসিজুয়াল বাতাস আছে সেটা পুরোটা প্লাজমাতে পরিণত হবে। প্লাজমা মানে কি, সব আয়োনাইজড হয়ে যাচ্ছে, লাল টকটকে আগুন। ওরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবে যে বাইরে আগুন জ্বলছে, তার মধ্য দিয়ে আগুনের গোলার মতো করে ছুটে আসছে। 6 মিনিটের জন্য ওদের সঙ্গে আমাদের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। কেননা এই প্লাজমা যেহেতু আয়ন, কোনো রেডিও ওয়েভ দিয়ে ওদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি, রেডিও ওয়েভটা আবার রিফ্লেক্টেড হয়ে চলে আসবে। ফলে না পারবে ওরা আমাদের সঙ্গে কথা বলতে, না পারবো আমরা ওদের সঙ্গে কথা বলতে। এই 6 মিনিট অ্যাবসলিউটলি সাইলেন্স। তারপরে যখন এই যে 60-65 কিলোমিটার ছাড়িয়ে গিয়ে যখন নিচে চলে এলো, তখনও কিন্তু এই সুপারসনিক্যালি পড়ছে, অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ডের থেকে অনেক জোরে পড়ছে। তাদেরকে থামাতে হচ্ছে। থামানোর জন্য আগে ড্রোগ প্যারাশুট শুরু করবে, তার ব্রেক কষবে। তারপরে যখন 11-12 কিলোমিটার উঁচুতে থাকবে, তখন অ্যাকচুয়াল প্যারাশুট যেটা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওইভাবে প্যারাশুটে করে ল্যান্ডিংটা করে। এই পজিশানে কেন বসে আছে, কারণ যখন লঞ্চ করা হয় তখন জানেন যে তার যে অ্যাক্সিলারেশন হয়, সেটা প্রায় আমাদের যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পৃথিবী যে আমাদেরকে যে রেটে টানে, সেটা হচ্ছে প্রায় 1000 সেন্টিমিটার পার সেকেন্ড।
আচ্ছা, এইটার প্রায় 4 গুণ থেকে 10 গুণ বেড়ে যায়। তাতে যদি আমরা দাঁড়িয়ে কিংবা অন্য কোনো পশ্চারে করি, আমাদের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। মনে করুন আপনি লিফটে দাঁড়িয়ে আছেন, লিফটটা হঠাৎ রওনা দিল, তাহলে আপনি দেখবেন হঠাৎ ভারী ফিল করবেন, আপনাকে হঠাৎ মনে হয় নিচে টানছে। এই অবস্থায় হাড়ের উপর যা চাপ পড়বে, আপনার হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে এক্স্যাক্টলি এই পশ্চারে যায় এবং আসে, যাতে করে অ্যাক্সিলারেশনটা যদি হঠাৎ চেঞ্জ করে, তাতে যেন এন্টায়ার অ্যাক্সিলারেশনটা বডির উপরে ডিস্ট্রিবিউটেড থাকে। ফলে এটা হচ্ছে নর্মাল পজিশন এবং সেফেস্ট পজিশন। আমি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির কাছে এখানে আসবো। একটা উদ্বেগের জায়গা বা ডক্টর দুয়ারি, সেটা হচ্ছে এই যে 6 মিনিট কোনো কমিউনিকেশন সুনিতা উইলিয়ামসদের সঙ্গে থাকবে না, ফলে এই সময় যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন কি করা যাবে, এক। এবং দ্বিতীয়ত, সুনিতা উইলিয়ামসদের প্রত্যাবর্তনটা অনেকেরই মনে করিয়ে দিচ্ছে কল্পনা চাওলা এবং তার মর্মান্তিক পরিণতির কথা। এক্ষেত্রে নিশ্চয়ই বাড়তি সুরক্ষা ব্যবস্থা সুনিতা উইলিয়ামসদের ক্ষেত্রে নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন, কল্পনা চাওলার ক্ষেত্রে যেটা ঘটেছিল, যেটা সন্দীপ বাবু বললেন, যে তাপ নিরোধক যে ফিল্ড গুলো আছে, টালিগুলো আছে, সেই টালি একটা খুলে গেছিল বলে সেখান থেকে উত্তাপ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল স্পেস মডিউল, সেটা পুরো জ্বলে গেছিল। কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে এই যে স্পেস ক্রু 9 আসছে, এটি মাত্র 2 বার ব্যবহৃত হয়েছে, সুতরাং এর টালিগুলো বেশ নতুন। এবং যে ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছিল, তারপরে বিজ্ঞানীরা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করছেন বিশেষ করে। সুতরাং সেই দিক থেকে আশা করা যায় যে কোনো কিছু গন্ডগোল ঘটবে না, অন্তত ওই 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের উত্তাপের যখন তৈরি হবে। আর যদি কিছু গন্ডগোল হয়, যদি কোনো ছোটখাটো গন্ডগোল হয়, মনে রাখতে হবে যে যখন এই ক্রু 9-এ বা অন্য কোনো মহাকাশ যানে করে পাঠানো হয় মহাকাশচারীদের, তাদের কিন্তু এই বেসিক ট্রেনিং গুলো থাকে যে সেই মুহূর্তে তারা কিভাবে মোকাবিলা করবেন কোন রকম অসুবিধার। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেই 6 মিনিট কাল যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই সময় কোনো গোলযোগ ঘটলে তার কোনো ক্ষতি হবে। কেন, যে 4 জন আছেন তারা কিন্তু সঠিকভাবে সেটিকে তারা ঠিক করতে পারবেন বলে মনে হয়। আমি বলছি, এইটা অনেকের কাছে বিস্ময়েরও বিষয় যে 8 দিনের জন্য তারা গেছিলেন, 218 দিন কি করে তারা কাটালেন মহাকাশে? হ্যাঁ, দেখুন, 218 দিন কাটিয়েছেন, আমরা সবাই চিন্তিত তাদের শারীরিক মানসিক অবস্থার কথা। কিন্তু যদি দেখেন আজকের এই ভিডিও যেগুলো আসছে, যখন ডক করলো, আনডকিং হচ্ছে, সুনিতা উইলিয়ামস কিন্তু মানসিকভাবে কিন্তু অনেক, মানে কি বলবো, বেশ স্ফূর্তির সঙ্গে তিনি অত্যন্ত সবলভাবে তিনি কাজ করে চলেছেন। তবে মনে রাখতে হবে, ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দুটো জিনিস অ্যাড করবো। একটা হচ্ছে, অনেক সময় মস্তিষ্কে রক্ত ক্লট, মানে ব্লাড ক্লট হয়ে যেতে পারে, যেহেতু রক্তের গতিবিধিটা কম হয়। আর বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কম হওয়ার ফলে কিডনিতে মিনারেল জমে কিডনি স্টোন হতে পারে। সুতরাং কত রকম যে অসুবিধা হতে পারে শারীরিক, এবং তার সঙ্গে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তো রয়েছেই, মানসিক রয়েছে। সুতরাং ফিরে আসার পরেই যে আমরা পরের দিন থেকে দেখবো সুনিতা উইলিয়ামস ঘুরে বেড়াচ্ছেন, জগিং করছেন বা সবার সঙ্গে কথা বলছেন, এরকম নয়। অন্তত 2 মাস, হয়তো 4 মাস অব্দি লেগে যেতে পারে তার ফিজিক্যাল এবং মেন্টাল রিহ্যাবিলিটেশন, পুনর্ভাবে তিনি যেন সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি এখানে ডক্টর ব্যানার্জির কাছে আসতে চাইবো। দেখুন, আমাদের সচরাচর একটা প্রবণতা থাকে যে কার্যত একটা বিরাট বড় কিছু অ্যাচিভ করার পর যখন কেউ ফিরে আসেন, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে ডক্টর ব্যানার্জি, আমি বলছি একেবারে স্বাভাবিক কর্মজীবনে বা স্বাভাবিক মানব জীবনে ফিরে আসার জন্য ঠিক কতটা সময় লাগে, এবং এই সময়ের মধ্যে ঠিক কি ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সুনিতা উইলিয়ামসের যেতে হবে? তার কারণ আপনি যেটা বলছিলেন, সবথেকে বেশি প্রভাব রক্ত চলাচল এবং হাড়ের ওপর পড়ে, যেটা ডক্টর দুয়ারি বলছিলেন যে ব্রেনে ব্লাড ক্লট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে থাকে। তো কি ধরনের ট্রিটমেন্টের মধ্যে কতদিন তাকে যেতে হতে পারে? দেখুন, মানে বেসিক্যালি ফান্ডামেন্টালি ফিজিওলজিটা আপনাকে বলছিলাম, আর উনি বললেন যে তার ইম্প্যাক্টগুলো আর কি হতে পারে। ফিজিওলজিক্যালি অবভিয়াসলি যে ব্লাড ফ্লোতে সমস্যা হবে, সেটা হার্টেও হবে, ব্রেনেও হবে, কিডনিতে হবে, সব জায়গাতেই হবে। আর আরেকটা হচ্ছে যে বোন ডেন্সিটি, যেটা উনি বললেন যে হাড়ের ওপর ইম্প্যাক্ট, দেখা যায় এভরি মান্থ স্টের জন্য 2% করে বোন ডেন্সিটি ফল করে। এবার মেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে টাইম স্ট্রাকচারটা বলছেন, সাধারণত স্পেস ট্রাভেলে 2 ধরনের টাইম স্ট্রাকচারের কথা আমরা কনসিডার করি। একটা হচ্ছে শর্ট টার্ম ট্রাভেল, একটা লং টার্ম ট্রাভেল।
তো এটা তো লং টার্ম হয়ে গেল। শর্ট টার্ম ট্রাভেল সাধারণত 95% রিকভারি অন অ্যারাইভালই হয়ে যায়, কিন্তু লং টার্ম ট্রাভেলে সাধারণত যেটা উনি বলছিলেন অ্যাবসোলুটলি যে 3 to 4 মান্থস লাগে, তবে নিউরো অ্যান্ড ভিজুয়াল রিকভারি মানে ভিশন অ্যান্ড ব্রেনের রিকভারি অনেক সময় কিন্তু 2-3 বছর অবধি লাগতে পারে। আর হাড়ের যে রিকভারি সেটা বা মাসল লসের যে রিকভারি সেটা ডিপেন্ড করবে ওনার রিহ্যাব প্রসেসের ওপরে। সেটাও কিন্তু 3 থেকে 6 মাস অবধি সময় লাগতে পারে যে মাসল ট্রেনিং আবার করে নর্মাল যে হাঁটা চলা, আপনি যেটা বললেন যে আমাদের যেটা অ্যাকসেপ্টেড নর্মাল মানব জীবন যেটাতে আমরা অভ্যস্ত সবাই, সেখানে ব্যাক করার জন্য। তবে উনি আমরা যতটুকু ভিডিও বিভিন্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি বা ইউটিউবে দেখেছি, তাতে উনি বেশ ব্যাপারটা খুব স্পিরিটেড ওয়েতে নিয়েছেন। উনি একজন সিজনড অ্যাস্ট্রোনট, সুতরাং উনি একদম নতুন অ্যাস্ট্রোনটদের থেকে অনেক বেটার পারফর্ম করবেন, এটাই আমার আশা এবং বিশ্বাস। তবে ইম্প্যাক্ট তো হবেই, টাইম উইল সে যে উনি কত তাড়াতাড়ি রিকভার করতে পারলেন। এটা এক্স্যাক্ট টাইম স্ট্রাকচার বা একটা নাম্বার এখানে দেওয়া খুব মুশকিল। মাল্টিপল কমপ্লিকেশন হতে পারে, আবার নাও হতে পারে। লেটস ওয়েট অ্যান্ড সি। না, এইটা একটু আপনার থেকে জানতে চাইছিলাম যে ধরুন এই যে প্রায় 200 দিন ওই ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে বোধহয় 4 জন মাত্র ছিলেন। আমি বলছি মানসিকতায় কতটা প্রভাব পড়ে, তারপরে তিনি যখন 17 ঘন্টা জার্নি করার পর আবার নিজের পুরনো জায়গায় নিজের বাড়িতে নিজের ঘরে ফিরছেন, এই ইম্প্যাক্টটা কীরকম হয়? উনি কিন্তু এক্ষুনি ওনার বাড়িতে ফিরতে পারবেন না, ওনাকে একটা হসপিটাল বা একটা রিহ্যাব মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে ফিরতে হবে। এরকম নয় যে উনি প্লে স্টেশন থেকে নামবেন আর ওনার বাড়ি ফিরে যাবেন। শি হ্যাজ টু আন্ডারগো থারা অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড লং মেডিকেল চেক আপ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ইট উইল টেক টাইম। এটা কিন্তু কালকে সকালে পরশু সকালেই উনি বাড়িতে গিয়ে রান্না করবেন এটা হবে না। এটা মনে রাখতে হবে যে এই যে গ্র্যাভিটেশনাল ইম্প্যাক্ট, যেটা আমরা ধরে নিই যে খুব নর্মাল একটা জিনিস, আমরা তো গ্র্যাভিটিকে এক্সট্রা কোনো দিই না, মার্কস দিই না যে আমাদের পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বা খুব ভালো। কিন্তু আপনি যদি জাস্ট বিছানায় শুয়ে থাকেন, যখন আপনার ওপরে গ্র্যাভিটেশনাল যে পুলগুলো সেগুলো এক একটা জায়গাতে কম হয়ে যায়, এক একটা জায়গাতে বেশি হয়, বিকজ আপনার যে আপরাইট পশ্চারের জন্যে আপনার মাথার ওপরে যতটা পুল থাকে পায়ের ওপরে তার থেকে বেশি পুল থাকে। তো সিম্পল বিছানায় শুয়ে থাকেন যদি এই একটা লং টাইম, তাহলেও কিন্তু আপনার ম্যাসিভ শারীরিক চেঞ্জ হবে। তো বুঝতেই পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমি এখানে ডক্টর দুয়ারির কাছে একবার আসবো। আমার শেষ প্রশ্ন, ঠিক কটার সময় তাহলে সুনিতারা ল্যান্ড করছেন এবং কিভাবে তাদের ল্যান্ডিংটা হচ্ছে? ভারতীয় সময় আজকে রাত্রে বা কাল সকালে কানপুরে যেটা বলছিলেন 3:27 নাগাদ ল্যান্ড করার কথা আছে। কিন্তু মনে রাখতে হবে যখন ল্যান্ড করবেন গতিবেগ কমানোর জন্য বড় বড় দুটো প্যারাশুট আস্তে আস্তে তাদেরকে জলের ওপর নামিয়ে দেবে। কিন্তু যদি দেখা যায় যে তখনকার আবহাওয়া হঠাৎ করে পাল্টে গেছে বা সমুদ্র অনেক উত্তাল হয়েছে বা বাতাস খুব প্রচন্ড জোরে বইছে, তাহলে কিন্তু ওই 3:27 থেকে সরে হয়তো অন্য একটু সময়ে তারা নামতে পারে। কেন সেই সময় নামলে তাদের ক্ষতি হতে পারে বা ক্রু 9-এর যে ক্যাপসুলটা তারও ক্ষতি হলে ওনাদেরও ক্ষতি হবে। বেশ, একেবারে আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। একেবারে সরাসরি সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপাতত আলোচনা এই পর্যন্ত। আমরা সকলে মিলে প্রার্থনা করছি একদম নির্বিঘ্নে সুষ্ঠু অবতরণ এবং ল্যান্ডিং যেন সুনিতাদের হয়। আমাদের একেবারে এই প্রার্থনাও রইল। আলোচনা আপাতত এই পর্যন্ত। পাশাপাশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক ছিল সেখানে ভুতুড়ে ভোটার দাওয়াই নিয়ে আধার দাওয়াই দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। কি বিষয়টা পুরোটা দেবস্মিতা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবে। একেবারে শুভ্রজিৎ, ঠিক তুমি যে কথা বলছিলে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি ভুতুরে ভোটারের হদিশ মিলেছে, আর তার জন্যই এবার আধার দাওয়াই। তবে কিভাবে সংযুক্তিকরণ সম্ভব তা নিয়েই বৈঠকে নির্বাচন কমিশন এবং ইউআইডিএআই।
জনপ্রতিনিধি আইন মেনে কিভাবে আধারের সঙ্গে এপিক লিংক সম্ভব, আধার কর্তৃপক্ষের কাছে প্রযুক্তিগত বিষয় জানতে চাইল কমিশন। ইতিমধ্যেই কমিশনের কাছে প্রায় 65 কোটি ভোটারের আধার তথ্য। আধার কার্ডের তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই আধার লিংকের প্রক্রিয়া শুরু। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের কাছ থেকে। বিজেন্দ্র, আজকে যে মিটিং ছিল তারপরে ইলেকশন কমিশন জানিয়েছে যে আজকে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার, আধারের সিইও, হোম সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে মিটিং হয়েছে এবং সেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আধার কার্ডকে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে। সেক্ষেত্রে কিভাবে লিঙ্ক করা হবে সেই পদ্ধতিগুলো টেকনিক্যাল টিম ইলেকশন কমিশনের এবং আধার ইউআইডিআর অথরিটিরা ঠিক করবেন কিভাবে সেটাকে লিঙ্ক করা হবে। তবে ইলেকশন কমিশন জানিয়েছে কি জনপ্রতিনিধি আইন এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেটাকে মেনেই এটাকে লিঙ্ক করা হবে। এটা কেন বলছে ইলেকশন কমিশন, তার কারণ রয়েছে কি সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল, যখন প্রথমেই ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল কি আধার কার্ডকে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে, তখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার এসেছিল কি এটা ভলেন্টারি হবে, বাধ্যতামূলক হবে না। যদি কেউ ভলেন্টারি তাদের আধার নম্বর দিচ্ছেন ইলেকশন কমিশনকে লিঙ্ক করার জন্য, সেক্ষেত্রে সেটা লিঙ্ক হবে। এবং ইলেকশন কমিশনও জানিয়েছিল কি বর্তমানে 99 কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে 66 কোটি থেকে বেশি ভোটারের আধার কার্ড তাদের কাছে রয়েছে, যারা স্বেচ্ছিকভাবে নিজের থেকেই তারা তাদের আধার নম্বর ইলেকশন কমিশনকে দিয়েছেন, যেটা 65% থেকে বেশি ভোটারদের আধার নম্বর তাদের কাছে রয়েছে। সেটাকে লিঙ্ক করার প্রক্রিয়া এখন স্টার্ট হবে এবং মনে করা হচ্ছে কি যখন আধার নম্বর লিঙ্ক করা হবে ভোটার আইডি কার্ডের সঙ্গে, যেহেতু আধার একজন ব্যক্তির একটাই নম্বর হয়, এটা ইউনিক নম্বর হয়, সেই ভোটার কার্ডেও ইউনিক নম্বর হয়, যদি দুটোকে ম্যাচ করা হয় সেক্ষেত্রে যদি কোনো ভুয়ো ভোটার থাকে সেটাকে আইডেন্টিফাই করতে সফল হবে ইলেকশন কমিশন। এটা আজকে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখতে হবে যারা এখন অব্দি আধার নম্বর দেননি ইলেকশন কমিশনকে, তাদের ক্ষেত্রে কি হবে। কেন কি সুপ্রিম কোর্টের রুলিংই রয়েছে কি এটা বাধ্যতামূলক নয়, কম্পালসারি নয় বা ম্যান্ডেটরি নয় তাদের আধার নম্বর ইলেকশন কমিশনকে দেওয়া। নিজের থেকে যদি কেউ দিতে চায় ইলেকশন কমিশনকে সেটা তারা দিতে পারেন। এখন যারা ভোটাররা এখন অব্দি দেননি, এটা তাদের উপর নির্ভর করছে কি তারা তাদের আধার নম্বর শেয়ার করবেন ইলেকশন কমিশনের সঙ্গে কি করবেন না। কিন্তু এখন অব্দি যে আধার নম্বর ইলেকশন কমিশনের কাছে রয়েছে সেটা 66 কোটি থেকে বেশি ভোটারদের আধার নম্বর তাদের কাছে রয়েছে, সেটাকে লিঙ্ক করার কাজ এখন ইলেকশন কমিশন স্টার্ট করবে। এখন দেখতে হবে পশ্চিমবঙ্গে কতটা আধার তাদের কাছে রয়েছে, কেন সেটা দেশ জুড়ে যে ফিগার রয়েছে ইলেকশন কমিশনের কাছে 99 কোটি ভোটার, যার মধ্যে 66 কোটি ভোটারের আধার কার্ড তাদের কাছে রয়েছে, সেটাকে লিঙ্ক করার প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যে ইলেকশন কমিশন স্টার্ট করবে। সেই টেকনিক্যালিটিস গুলোর জন্য আজকে মিটিং ছিল। এখন আধারের টেকনিক্যাল টিম এবং ইলেকশন কমিশনের টেকনিক্যাল টিম বসবেন এবং তারা আধারকে লিঙ্ক করবেন এপিক নম্বরগুলোর সঙ্গে। ধন্যবাদ বিজেন্দ্র। কি বলছে বিজেপি এবং তৃণমূল শোনাবো। আমরা নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনে বলেছে যে ভুয়ো ভোটার এদের নাম বাদ দিতে হবে এবং আরও আছে, আরও জমা পড়বে। আধারের সঙ্গে লিঙ্ক করে দিলে ভুয়ো ভোটাররা অনেকাংশেই বেরিয়ে যাবে এবং আমরা চাই আজকের পৃথিবীতে যত রকম প্রযুক্তির ব্যবহার নির্বাচন কমিশন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই আরও কিছু নতুন প্রযুক্তি এনে ভোটার তালিকাকে নির্ভুল করুক, মানুষের ভোটদানের অধিকারকে প্রতিষ্ঠিত করুক এবং তৃণমূলে ঢোকানো সমস্ত ভুয়ো ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের নাম বাদ যাক। আমাদের চাপে, আমাদের প্রেশারে আমরা একটা প্রচার চালিয়েছি লম্বা সময় অবধি যে এই ইলেকটোরাল রোল আর এপিক কার্ড নিয়ে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। আর আজকে নির্বাচন কমিশন আর ইউআইডিএআই অথরিটি এটা একটা জরুরি মিটিং করবে, যেটা দেখা যাবে যে কী করে আধার কার্ড আর এপিক কার্ড কী করে যুক্ত করে এই ডুপ্লিকেট এপিক কার্ডগুলো কী করে ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। এটা আমাদের চাপেই হয়েছে। আমরা প্রচার চালিয়েছি, সব বিরোধী দল এই প্রচারটা চালিয়েছে। আর আমরা আশা করি যে ভবিষ্যতে নির্বাচন কমিশন কাজ করে যাবে। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, যাদবপুর কাণ্ডে আরো এক পড়ুয়াকে গ্রেপ্তার করা হলো। সৌপ্তিক চন্দ্রকে গ্রেপ্তার করা হলো। যাদবপুরে ক্যাম্পাসে যে শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে, সেই ঘটনায় সৌপ্তিক চন্দ্রকে এবার গ্রেপ্তার করা হলো, অর্থাৎ আরো এক পড়ুয়াকে গ্রেপ্তার করা হলো। যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সৌপ্তিক চন্দ্র, তাকে এবার গ্রেপ্তার করা হলো। যাদবপুরে ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এবার গ্রেপ্তার সৌপ্তিক চন্দ্র।
এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন, একদিকে ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায় এবং আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই ব্রতদীপ।